হে দেয়ার গুড পিপল। সো তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। তোমরা কি স্ক্রিনে থাকা কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ? এই কোয়েশ্চেনটা তোমাদের এইচএসসি, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আর ভার্সিটি এ ইউনিটের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আর ভার্সিটি এ ইউনিটের জন্য। তোমাদের যাদের স্বপ্ন বুয়েটে চান্স পাওয়া, তাদের জন্য কিন্তু এই প্রবলেমটা একটা মাস্ট। বাট এই প্রবলেমটাতে অনেকেরই প্রবলেম থাকে। সো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে এই প্রবলেমটা শুধু সলভ করেই দেখাবো না, আমি এই প্রবলেমটা সলভ করে দেখাবো চারটা ডিফারেন্ট অ্যাপ্রোচে। সো তোমরা যারা প্রবলেমটা পারতা, আই বেট তোমরা চারটা মেথডে পারতা না। সো উইদাউট এনি ফার্দার এডু, চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাহমিদুল ইয়াসিন আবিদ এন্ড আপনারা দেখছেন ম্যাথ একটু মি। সো আজকের প্রবলেমটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং একটা প্রবলেম, খুবই কমন, অ্যাজ ইউ ক্যান সি খুবই ছোট্ট একটা প্রবলেম। বাট এই প্রবলেমটাও আমি ইনক্লুড করেছি আমাদের বিয়ন্ড ব্রুট ফোর্স সিরিজের আন্ডারে, বিকজ এই প্রবলেমটাতেও অনেকগুলো সুন্দর সুন্দর অ্যাপ্রোচ আছে, যে অ্যাপ্রোচগুলো আপনাদেরকে এই প্রবলেমের বেটার ইনসাইট প্রোভাইড করবে। অর্থাৎ আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যে এই প্রবলেমটা আসলে কিভাবে, এই প্রবলেমটার ইনার ওয়ার্ল্ড কিভাবে কাজ করছে এবং ম্যাথের বিভিন্ন সেকশন কিভাবে এই প্রবলেমটার সাথে রিলেটেড। তো শুরুতে একটা কথা বলে নেওয়া খুব জরুরি, সেটা হচ্ছে যে এই ম্যাথের যেই অ্যাপ্রোচটা আমরা সচরাচর ফলো করে থাকি সলভ করার জন্য, সেই অ্যাপ্রোচটা আসলে ব্রুট ফোর্স বলা যাবে না। ওকে, এই অ্যাপ্রোচটা ইজ আ প্রিটি গুড ওয়ান। এটাকে ঠিক ব্রুট ফোর্স বলা যায় না, ইটস আ গুড অ্যাপ্রোচ। বাট দ্য মেইন গোল অফ দিস ভিডিও ইজ শোয়িং যে এই প্রবলেমটাও কিভাবে অনেকগুলো রেলমকে ম্যাথের এনক্যাপসুলেট করে, অর্থাৎ ম্যাথের অনেকগুলো টপিক কিভাবে এই ম্যাথের সাথে রিলেটেড। সো এরকম অনেকগুলো জিনিসকে নিয়ে আমি আজকে প্রায় চারটা ওয়েতে এই প্রবলেমটা সলভ করে দেখাবো। সো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটা একটু পড়ে দেখি যে এই প্রবলেমটাতে কি বলেছে। বলেছে যে আমাকে একটা স্ট্রেট লাইন দেয়া আছে, একটা সরল রেখার সমীকরণ দেয়া আছে, এবং এই সরল রেখার সাপেক্ষে আরো একটা সরল রেখা দেয়া আছে, এইটার প্রতিবিম্বের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তো এটার মানে কি, এটা একটু বুঝি। সো লেটস সে এইটা আমাদের একটা সরল রেখা। আচ্ছা, আই থিংক আমি সরল রেখা এখান থেকে ড্র করি, বেটার হবে আই গেস। সো ইয়া, সো এই যে দেখেন, এইটা একটা সরল রেখা হয়ে গেল। এবার লেটস সে আমি আরো একটা সরল রেখা আঁকতে চাচ্ছি। সো সেটাকে আমরা একটা ভিন্ন কালার দিয়ে ডিনোট করি। ওকে, খুব সুন্দর। এখন আমরা বলতে চাচ্ছি যে লাইট অ্যাকচুয়ালি কি করতেছে, এই বরাবর আসতেছে। আমরা ধরে নিতে পারি যে একটা আলোক রশ্মি এভাবে আসছে, আর এই যে এটা এটা হচ্ছে ফ্লোর, এখানে লেটসে একটা আয়না রাখা আছে। তো লাইট যদি এভাবে আয়নায় পড়লে পরে কি হবে, রিফ্লেক্টেড হয়ে উঠে চলে যাবে, তাই না? তাহলে আমরা এই যে এখানে রিফ্লেক্টেড লাইট রেটাকেও ড্র করে ফেলি। এইটা ধরা যাক আমাদের প্রতিফলিত রশ্মি, এটাকে আমি আমাদের প্রতিফলিত রশ্মি ধরে নিলাম। এটাকে আমাদের প্রতিফলিত রশ্মি ধরে নিলাম। ওকে, ভেরি গুড। তাহলে বোঝা যাচ্ছে যে সরল রেখাটা বরাবর আলো আসছে এইভাবে অরেঞ্জটা দিয়ে, দেন আমাদের সাদাটা হচ্ছে আমাদের মিরর বা দর্পণ, এবং গ্রিন বরাবর আলো প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে। তো আমাদেরকে কি কি দেয়া আছে সমীকরণে, আমাদেরকে দেয়া আছে যে এই যে অরেঞ্জ রেখাটা, এটার সমীকরণ হচ্ছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 7, এবং আমাদের এই যে হোয়াইট লাইনটা, এটা সমীকরণ দেয়া আছে এক্স মাইনাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো আমাদেরকে বলা হয়েছে যে এই যে গ্রিন লাইনটা যেটা আছে, সবুজ লাইন যেটা আছে, সবুজ সরল রেখাটার সমীকরণ আমাদেরকে বের করতে হবে। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি, আমাদের কি অ্যামেজিং অ্যাপ্রোচ হতে পারে এটা সলভ করার। সো আসুন এটা সলভ করি আমরা। সো এটা সলভ করার জন্য প্রথমত যে জিনিসটা আমাদেরকে জানতে হয় সেটা হচ্ছে যে আলো কিভাবে
চলে, তাই না? আলো কিভাবে চলে এটাকে আমাদেরকে শুরুতে বুঝতে হবে। তো আমরা জানি যে আলো কিন্তু সরলরেখা বরাবর চলে যখন সে একটা নির্দিষ্ট মিডিয়ামে থাকে। এখন যখন কোনো একটা তলের উপরে সে পড়ে প্রতিফলিত হয় তখন যেটা হয় যে আলো আমাদের এই যে সরলরেখাটা, আচ্ছা এটা তো উপরে চলে যাচ্ছে কেন? লেটস সে এই বরাবর আমরা আরেকটা সরলরেখা ড্র করি। এই যে সরলরেখাটা, ওকে, এই সরলরেখাটার সাথে আমার আলো প্রতিফলিত রশ্মি যে কোণ তৈরি করবে, আমার আপতিত রশ্মি যে কোণ তৈরি করবে আমার প্রতিফলিত রশ্মিও একই কোণ তৈরি করবে। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম জিনিস, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা ধরে নিলাম আমরা এটা জানি। ওকে ফাইন, ভালো কথা। এখন এটা যদি আমরা জানি তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা যদি থিটা হয় আর এটাও যদি থিটা হয় তাহলে এই দুইটা কোণও কি হবে ভাই? এই দুইটা কোণও কি হবে? সমান হবে। এই দুইটা কোণও সমান হবে। সো এটা যদি থিটা হয় এটা হবে 90 মাইনাস থিটা, এটাও কত হবে? 90 মাইনাস থিটা। তাহলে এই দুইটা কোণকে আমরা সমান বলতে চাচ্ছি। এই দুইটা কোণকে আমরা বলতে চাচ্ছি যে এর দুইটা কোণ হচ্ছে সমান। এইটা দিয়ে আমার কি লাভ হচ্ছে ভাই? ওকে, সো এইটা দিয়ে আমার যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যদি এই সরল রেখাটার ঢাল নির্ণয় করতে পারি, দেখো আমি যদি এই সরল রেখার সাথে এই সরল রেখার কোণ জেনে এই সরল রেখার সাথে এই সরল রেখার কোণ ব্যবহার করে এই সরল রেখার ঢালটা নির্ণয় করতে পারি, এই সরল রেখার যে স্লোপ আছে এটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমি এই সরল রেখাটাকে বের করে ফেলতে পারবো। দেখো একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করার জন্য কি কি লাগে বলো? তোমার ফার্স্ট অফ অল লাগে হচ্ছে একটা বিন্দু, সেকেন্ডলি লাগে হচ্ছে তার ঢাল, সরল রেখাটার ঢাল। তো এখন আমাদের এই যে প্রতিফলিত রশ্মি যেটা বা আমাদের প্রতিবিম্ব যেটা, সেই প্রতিবিম্ব কিন্তু আমাদের এই বিন্দুটা দিয়েই যাবে, এই ব্যাপারে কোনো ডাউট নেই। তাহলে আমাদের এই সবুজ রেখাটা যে বিন্দু দিয়ে যায় এরকম একটা বিন্দু কিন্তু আমার ফিক্স হয়ে গেছে। এখন জাস্ট আমি যদি ঢালটা কোনোভাবে জানতে পারতাম তাইলে কিন্তু আমার কাজ হয়ে যেত, কি বলো? আমি কিন্তু তাইলে আমার এইটার সমীকরণটা বের করে ফেলতে পারতাম। তো এইটাকে মাথায় রেখে আমি এখন চিন্তা করতেছি যে আমি কি ঢাল বের করার কোনো কিছু জানি কিনা। সো আমি খেয়াল করলাম যে আরে আমি তো জানি যে এই অ্যাঙ্গেল দুইটা হচ্ছে ইকুয়াল, এই অ্যাঙ্গেল দুইটা সমান। সো এইটাকে এখন ইউজ করে আমি স্লোপ বের করার বা ঢাল বের করার চেষ্টা করব। সো কিভাবে চেষ্টা করা যায় আসো দেখি। আমি এখানে কিছু নোটেশন কমিয়ে ফেলি, কিছু নোটেশন এখান থেকে সরায় ফেলি। ওকে, এন্ড এখানে আমরা একটা ভিন্ন কালি ইউজ করতে পারি যদি চাই। সো ধরা যাক এটা হচ্ছে থিটা, এটাও হচ্ছে থিটা। ওকে, ভালো কথা। এখন খেয়াল করো, ধরে নাও এই যে সরল রেখাটা আছে না, এই সরল রেখাটার যে ঢাল বা স্লোপ সেটা হচ্ছে m3। আবার এই যে সরল রেখাটা আছে না, এই সরল রেখাটার ঢালকে বা স্লোপকে ধরে নাও m1। আর এই যে সরল রেখাটা আছে না, এই সরল রেখার ঢালটাকে ধরে নাও m2। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের সমীকরণ থেকে m1 আর m2 টা আগে বের করে ফেলি, কারণ এটা তো আমাদের কাছে আছেই, তাই না? এটা তো বের করে ফেলাটা টাফ কিছু না। তো চলো এটা বের করে ফেলি। m1 সমান আমরা বলতে পারি -3/4। আমরা সরলরেখার ঢাল নির্ণয় করতে পারি, রাইট? m2 কে আমরা বলতে পারি 1/3। সো আমাদের m1 আর m2 বের হয়ে যাচ্ছে। আমরা আরো একটা জিনিস বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে এই বিন্দুটা। কোন বিন্দুটা ভাই? আমরা এই বিন্দুটাও বের করে ফেলতে পারি, কারণ এই বিন্দুটা আমাদের কাজে লাগবে। তো এই যে পিঙ্ক বিন্দুটা, এই পিঙ্ক বিন্দুটা হচ্ছে আমার 3x + 4y = 7 এবং x - 3y + 2 এই দুইটা সরল রেখার ছেদ বিন্দু বা ইন্টারসেক্টিং পয়েন্ট। এই দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে আমার এই পিঙ্ক পয়েন্টটা। তাহলে আমরা এই দুইটা সমীকরণকে সমাধান করলে আমাদের কাজ হয়ে যাওয়ার কথা। তাহলে আসো আমরা এই দুইটা সমীকরণকে সমাধান করি। 3x + 4y
ইজ ইকুয়াল টু 7 x মাইনাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আমরা যদি এই দুইটা সরলরেখাকে সমাধান করি ক্যালকুলেটর ইউজ করে বা যেভাবেই সমাধান করি, the solution should be 1,1, অর্থাৎ আমাদের এই যে পিঙ্ক পয়েন্টটা, এই পিঙ্ক পয়েন্টটা হচ্ছে 1,1। তাহলে যেই ইনফরমেশন গুলো আমি ফিগার থেকে দেখে বের করে ফেলতে পারতাম, সেই ইনফরমেশন গুলো আমি ফিগার থেকে দেখে বের করে ফেলছি। এইবার আমাকে একটু অ্যানালিটিক্যাল মোডে যেতে হবে। সো আমি এটা বুঝতেছি যে আমরা এই কোণের আইডিয়াটাকে ইউজ করব, যে থিটা আর এই থিটা এই দুইটা ইকুয়াল, এই আইডিয়াটাকে আমরা ইউজ করব, এইটা আমরা বুঝে গেছি। বাট এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কোণটা কিভাবে বের করব। তো কোণ বের করার জন্য তোমরা খুব ভালো করে জানো আমাদের কাছে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে? আমাদের কাছে কোণ বের করার জন্য ঢাল ব্যবহার করে একটা ফর্মুলা কিন্তু আছে। সো আমরা জানি যে সূক্ষ্মকোণ থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। ঠিক আছে, ভালো কথা। তো এটাকে আমরা একটু সাইডে সরায় রাখি আপাতত। ওকে, তো এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ নির্ণয় করার ফর্মুলা। বাট এইখানেও কিছু ব্যাপার আছে, সে ব্যাপারগুলো আমি আস্তে আস্তে ক্লিয়ার করি। কথার কথা ধরো, আমি তো এই সরল রেখাটাকে একদম মাটিতে এরকম হরাইজন্টালি বা আনুভূমিক ভাবে রেখে দিছি। বাট বাস্তবে চিন্তা করো, এই সরল রেখাটা তো আর আনুভূমিক ভাবে থাকবে না, তাই না? এই সরল রেখাটা মনে করো এরকম কোনো ভাবে আছে, ধরো এই যে এরকম কোনো ভাবে আছে। আচ্ছা, এন্ড দেন ধরো যে তোমার, আচ্ছা আমি এই সরল রেখাটাকে মেবি সাদা কালার দিয়ে দেখালে তোমাদের জন্য রিলেট করা ইজিয়ার হবে। সো এই ধরো সরল রেখাটা, তারপরে এই ধরো তোমার একটা সরলরেখা আসলো, আর এই মনে করো তোমার একটা সরলরেখা চলে গেল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার খেয়াল করো, এই মনে করো তোমার আমাদের এক্স অ্যাক্সিস। সো আমাদের কাছে এই যে কোণটা আছে না, এই কোণটা বের করার ফর্মুলা আছে। এই কোণটা বের করার ফর্মুলা আছে কিভাবে? আমি যদি লেটস সে এটার ঢাল জানি, এটার ঢাল জানি m2, আর এটার ঢাল লেটস সে আননোন, যেহেতু জানি না m3, তাহলে আমি কিন্তু এই দুইটা ইউজ করে, m2 আর m3 ইউজ করে কিন্তু আমি মাঝের কোণটা বের করতে পারবো। আবার খেয়াল করো, আমার কাছে এই ঢালটা কিন্তু আমি জানি, এটা হচ্ছে আমার m1, আর এই ঢালটাও কিন্তু আমি জানি, সেটা হচ্ছে m2। তাহলে এই দুইটা ঢালকে ব্যবহার করে আমি কিন্তু কি করে ফেলতে পারি? এই কোণটা বের করে ফেলতে পারি। বাট এখানে একটা না প্রবলেম আছে। প্রবলেমটা কি বলতো? আমরা সরাসরি এইভাবে ফর্মুলাটা লিখে ফেলতে পারবো না। কোয়েশ্চেন হচ্ছে কেন পারবো না? খেয়াল করো, এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা থেকে তুমি কোণটা নেয়ার সময় তুমি যাচ্ছ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই না? ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছ। কিন্তু এই কোণটা নেয়ার সময় তুমি কি করছো বলতো? ঘড়ির কাঁটার দিকে যাচ্ছ। অর্থাৎ এই কোণটা নেয়ার সময় তুমি ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছ, এই কোণটা নেয়ার সময় তুমি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছ। অর্থাৎ তুমি এখানে যেটা করছো সেটা হচ্ছে যে তুমি উল্টা দিকে যাচ্ছ আর কি। ঠিক আছে, তুমি এখানে যে দিকে যাচ্ছ এখানে তার উল্টা দিকে যাচ্ছ। তাহলে এই কোণটা যদি ধনাত্মক হয়, এই কোণটা কি হবে বলো? ঋণাত্মক হবে। আমি কি কথাটা তোমাদেরকে বোঝাতে পেরেছি? আমার এই কোণটা যদি ধনাত্মক হয় তাহলে এই কোণটা হবে ঋণাত্মক কোণ, কারণ এইটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর এটা ঘড়ির কাঁটার দিকে। ওকে, তাহলে তাই যদি হয়, তাহলে প্রথমটায় যদি আমি এভাবে লিখি ফর্মুলাটা, ধরো যেটা যেটা আমার নোনটার জন্য যদি আমি এইভাবে ফর্মুলাটা লিখি যে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। দেখো প্রথমটায় আমার m2 কোথায় আসছে ভাই বলতো? m2 আসছে লাস্টে, তাই তো? তাহলে এই পাশে আমি m2 কে শুরুতে দিব। কেন? কারণ আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এসেছি। এটার জন্য আমি ঘড়ির কাঁটার দিকে গিয়েছি, এটার জন্য আমি ঘড়ির কাঁটার বিপরীতে গিয়েছি। যেহেতু এটাতে আমি ঘড়ির কাঁটার দিকে গিয়েছি,
তাই আমি এখানে M1 থেকে M2 মাইনাস করেছি। কিন্তু এখানে যেহেতু আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে গিয়েছি, তাই আমি M3 থেকে M2 মাইনাস না করে M2 থেকে M3 মাইনাস করেছি। এই হচ্ছে একটা ছোট্ট লজিক, এই লজিকটা একটু বুঝতে হবে আমাদেরকে, এই লজিকটা একটু বুঝতে হবে। আবার এই জিনিসটা আমি আবার বোঝানোর চেষ্টা করি। খেয়াল করো, এই যে তোমার সরলরেখা, ওকে, এন্ড দেন এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। তুমি এটা ঢাল জানো M1, এটা ঢাল জানো M2, এটা ঢাল জানো তুমি M3। ঠিক আছে, ভালো কথা। তো এখন তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছ, সরি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছ, তাহলে এই কোণটা কি হবে বলো? নেগেটিভ একটা কোণ হবে। তাহলে এইটার জন্য আমি বলতে পারি, এটার জন্য আমি বলতে পারি নেগেটিভ ট্যান থিটা। তাহলে নেগেটিভ ট্যান থিটা সমান আমি লিখতে পারি মাইনাস M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 M2। আবার এই কোণটা কিন্তু আমার কোন দিকে যাচ্ছে বলো তো? এই কোণটা আমার যাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা পজিটিভ কোণ। তাহলে আমি এটার জন্য লিখতে পারি M3 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 M2। তাহলে এখন আমি যদি এই দুইটা ইকুয়েশনকে ইউজ করি, এই দুইটা ইকুয়েশনকে যদি আমি ইউজ করি, আচ্ছা এখানে আমার নেগেটিভ দেওয়ার দরকার নাই, কারণ আমি ওইখানে একবার দিয়েছি। ওকে, সো এবার যদি আমি এই দুইটা ইকুয়েশনকে ইউজ করি, তাহলে আমার এই ইকুয়েশনটা সিম্পলিফাই হয়ে চলে আসে, আমার এই ইকুয়েশনটা সিম্পলিফাই হয়ে চলে আসে। তাহলে বেশ, আমরা আশা করি ইকুয়েশনটা ফর্ম করা বুঝে গিয়েছি, ইকুয়েশনটা কিভাবে লিখতে হবে আশা করি সেটা বুঝে গিয়েছি। এইবার আমি M1 এর জায়গায় কি বসাতে পারি বলতো? M1 এর জায়গায় বসাতে পারি আমার M1 এর ভ্যালু যেটা চলে আসছে সেটাই 3/4 মাইনাস M2 এর ভ্যালু কি বসাতে পারি 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস নেগেটিভ আর পজিটিভ আছে, সো এটা হয়ে যাবে তোমার -1/4 ইজ ইকুয়াল টু তোমার এখানে হচ্ছে কত? M2 হচ্ছে 1/3 মাইনাস M3 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস M3/3। তাহলে এইখান থেকে যদি আমি M3 এর ভ্যালু বের করতে চাই, আমি কিন্তু এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটর দিয়েই সলভ করে ফেলতে পারি। সো অ্যাকচুয়ালি আমি এটা ক্যালকুলেটর দিয়েই সলভ করে ফেলবো। সো আমার এখানে হচ্ছে -3/4 মাইনাস 1/3, 1 মাইনাস 1/4 ইজ ইকুয়াল টু 1/3 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x/3। সলভ করি। ওকে, সো আমার এখানে আনসার চলে আসছে, আমার M3 এর ভ্যালু আসছে 24/7। তাহলে ব্রাদার আমার কাছে দেখো ঢাল চলে আসছে, আমার এই যে সরলরেখাটা, এই সরলরেখাটার ঢাল চলে আসছে, M3 চলে আসছে। আবার এই সরলরেখাটা যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুটাও আমি অলরেডি জানি। তাহলে আমি কিন্তু এখন চাইলেই কি করে ফেলতে পারি? সরলরেখাটার সমীকরণ বের করে ফেলতে পারি। কিভাবে বের করব? x minus 1 is equal to y minus 1 24/7। তাহলে আমরা বলতে পারি যে 24x minus 24 is equal to 7y minus 7, বা আমরা বলতে পারি যে 24x minus 7y is equal to কত হয়? 14, 14, 17। তাহলে এই হচ্ছে আমাদের সলিউশন। যাই হোক, তো এটা কিন্তু খুবই সহজ একটা প্রবলেম এবং খুবই সহজ একটা অ্যাপ্রোচে কিন্তু আমরা এইখানে সলভটা করলাম। এই অ্যাপ্রোচের মেইন খেলাটা কোন জায়গায় ছিল সেটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমার প্রথমত জানতে হবে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, অর্থাৎ ইনসিডেন্ট রে এবং রিফ্লেক্টেড রে, এদের দুইজনের অ্যাঙ্গেল সেম হবে, প্রথম লজিক। 2 নাম্বার লজিক হচ্ছে ইনসিডেন্ট রে এর জন্য আমি অ্যাঙ্গেল যে ডিরেকশনে নিচ্ছি, ইনসিডেন্ট রে এর জন্য আমি অ্যাঙ্গেল যে ডিরেকশনে নিচ্ছি, রিফ্লেক্টেড রে এর জন্য কিন্তু আমি সেম ডিরেকশনে অ্যাঙ্গেলটা নিতে পারছি না, আমার তার অপোজিট ডিরেকশনে অ্যাঙ্গেলটা নিতে হচ্ছে। এখন তোমাদের মাঝে কেউ কেউ হয়তো প্রশ্ন করবা, ভাইয়া আমরা তো চাইলে অ্যাঙ্গেলটা সেম ডিরেকশনে এইভাবেও নিতে পারতাম।
হ্যাঁ আমরা নিতে পারতাম, সেক্ষেত্রে আমার প্রোটোকলটা ডিফারেন্ট হয়ে যেত। দেখো আমি যখন বলছি এখানে এই ডিরেকশনে নেও, তখন দেখো আমি ইকুয়েশনটা এইভাবে লিখেছি। দেখো এখানে প্লাস মাইনাসটা কোনটার ক্ষেত্রে তুমি প্লাস দিবা কোনটার ক্ষেত্রে মাইনাস দিবা এটা এক্স্যাক্টলি ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে এইটা প্লাস হইলে ওইটা মাইনাস হবে। সো আমি তোমাকে বোঝাই, মনে করো আমি এখানে এই দিক থেকে এই দিকে যাচ্ছি, কোন দিক থেকে কোন দিকে, সাদা থেকে অরেঞ্জে যাচ্ছি, সেটার জন্য আমি এইভাবে লিখেছি। কিভাবে লিখেছি? অরেঞ্জ মাইনাস সাদা। তাহলে সেকেন্ড কেসে যখন আমি গ্রিন থেকে সাদাতে যাব, তখন আমাকে কি লিখতে হবে? সাদা মাইনাস গ্রিন। দেখো তো তাই লিখছি কিনা, সাদা মাইনাস গ্রিন। অর্থাৎ সাদা থেকে অরেঞ্জে যাচ্ছি, কি লিখতে চাচ্ছি তাহলে আমি? সাদা থেকে অরেঞ্জে গেলে লিখছি অরেঞ্জ মাইনাস সাদা। এই যে দেখো অরেঞ্জ মাইনাস সাদা। আর এখানে আমি কি করছি? গ্রিন থেকে সাদাতে আসছি সেম ডিরেকশনে থাকার জন্য। তুমি এটা চাইছো, কিন্তু তুমি চাইছো সেম ডিরেকশনে থাকবা, প্লাস মাইনাসের ঝামেলায় যাবা না। তো সেম ডিরেকশনে থাকার জন্য তুমি এখানে বলছো যে আচ্ছা আমি যদি এই দিক থেকে এইদিকে যাই তাহলে আমি এইটা মাইনাস এটা করব। তাহলে এইখানেও তোমার সেম কেস, এখান থেকে এখানে আসতে গেলে তোমার এইটা মাইনাস এটা করতে হবে। ওকে, আচ্ছা। আর তুমি যদি এইভাবে করতে চাও যে না আমি অলওয়েজ সাদা থেকেই ঘুরবো, তাহলে তো তোমার ঘূর্ণনের দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তোমাকে মাইনাসটা কনসিডার করতে হবে। ঠিক আছে, তখন কিন্তু তোমার ঘূর্ণনের দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন তুমি একটা জায়গায় ঘুরছো ঘড়ির কাঁটার দিকে, আরেকটা জায়গায় ঘুরছো ঘড়ির কাঁটার বিপরীতে, তখন কিন্তু তোমার একটা কোণ ধনাত্মক হলে আরেকটা কোণকে ঋণাত্মক নিতেই হবে। সো এটা হচ্ছে দুইটা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করার একটা বুদ্ধি আর কি। ওকে, এনিওয়েজ, তো এটা ছিল আমাদের প্রথম অ্যাপ্রোচ। ঠিক আছে, এবার আমরা চলে যাই আমাদের দ্বিতীয় অ্যাপ্রোচে। সো চলো আমরা ফিগারটা ড্র করে ফেলি। ওকে, তারপরে ওকে নাইস, ড্র করে ফেললাম। এইবার এইবার এই ফিগারের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, খেয়াল করো এইবারের যে অ্যাপ্রোচটা, দিস ইজ দ্য সেকেন্ড অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচে আমি এইভাবে চিন্তা করি যে আচ্ছা ঢাল দিয়ে তো করলাম, যদি আমি ঢাল বের করতেই না চাই তাহলে কিভাবে করব? তো ঢাল বের করতে না চাইলেও কি প্রবলেমটা সলভ করা যাবে? আনসার হচ্ছে হ্যাঁ, অফকোর্স যাবে, তাই না? চিন্তা করো একটা সরল রেখার সমীকরণ তুমি বের করবা, সরল রেখার সমীকরণ বের করার জন্য, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করার জন্য ইউ নিড অনলি টু ইনফরমেশনস। তো এখন ওই দুইটা ইনফরমেশন তুমি কিভাবে পাবা সেটা তো টোটালি তোমার কাছে, তাই না? সো তুমি হয়তো স্লোপ আর একটা পয়েন্ট ইউজ করতে পারো, তুমি দুইটা পয়েন্ট ইউজ করতে পারো, তুমি অন্য কোনো প্যারামিটার ইউজ করতে পারো, এটা টোটালি তোমার ইচ্ছে। তো এবার আমি চিন্তা করছি যে আচ্ছা আমার কাছে অলরেডি একটা পয়েন্ট, এই পিঙ্ক পয়েন্টটা আছে, আমি আগেও বের করে আসছি, পিঙ্ক পয়েন্টটা হচ্ছে 1,1। সো হোয়াট ইফ আমি যদি আমার প্রতিফলিত রশ্মির আরেকটা পয়েন্ট বের করতে পারতাম, আমি যদি প্রতিফলিত রশ্মির আরেকটা পয়েন্ট বের করতে পারতাম, তাহলেই আমি প্রতিফলিত রশ্মিটা বের করে ফেলতে পারতাম। খুবই স্বাভাবিক কথা না এটা ভাই? যদি আমি প্রতিফলিত রশ্মির আরেকটা পয়েন্ট বের করতে পারতাম তাহলেই আমার কাজ হয়ে যেত। তো এই পয়েন্টটা আমি কিভাবে বের করতে পারি? সো এই পয়েন্টটা বের করারও একটা ট্রিক আছে, দেখো। সো চিন্তা করো এই হচ্ছে তোমার, দাঁড়াও এটা মুছে দিই আমরা। এই মনে করো তোমার, এটার কালারটা আমরা ব্লু দিয়ে গ্রিন দিয়ে নেই। ওকে, সো এই মনে করো যে তোমার, আচ্ছা এই ধরো আমার স্ট্রেট লাইনটা। ওকে, ওকে, এখন তুমি একটা মনে মনে কাল্পনিক সরল রেখা চিন্তা করো ভাই, এখান দিয়ে একটা কাল্পনিক সরল রেখা চিন্তা করো। খুব বাজে আঁকছি, খুবই বাজে আঁকছি, বাট প্যারা নেই। ধরো এই, আচ্ছা ভাই এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যেহেতু সমান, তাহলে আমি বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও সমান, তাই না? ওকে, হ্যাঁ অফকোর্স সমান, সমস্যা নেই। আবার আমি বলতে পারি যে এই বাহুটা সমান, কারণ এই বাহু এই দুইটা ত্রিভুজেই আছে, এই ত্রিভুজেও আছে, এই ত্রিভুজেও আছে। আবার আমি বলতে পারি এই কোণটা সমান, কারণ এই দুইটা কোণই 90 ডিগ্রি। আমি কি করছি? এখানে লম্ব আঁকছি।
তাহলে আমি কি বলতে পারি না যে এই দুইটা ত্রিভুজ কি বলতো, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম, তাই না? বা কনগ্রুয়েন্ট বলতে পারি কিনা? আমরা কি বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ কনগ্রুয়েন্ট? দাঁড়াও আবার ড্র করি, তাহলে হয়তো বেটার বুঝবা। এখানে আমরা এটা নেই, আর এখানে গ্রিন কালারটা নেই। So, এই মনে করো আমাদের ঘটনাটা। ওকে, সো খেয়াল করো, এখন ভালো করে খেয়াল করো। এই কোণটা আর এই কোণটা সমান, এটা আমরা আগেই প্রুফ করে আসছি। এখন এই কোণটা আর এই কোণটা সমান কেন বলো? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ অর্থাৎ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ওকে ফাইন। তাহলে এখন খেয়াল করো যে তোমার এই কোণ আর এই কোণ এখন ইকুয়াল হয়ে যাচ্ছে। ওকে ফাইন। তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেলে এই লাল দুইটা কোণ ইকুয়াল। এই দুইটা ট্রায়াঙ্গেলে এই দুইটা কোণ ইকুয়াল কেন? কারণ আমি এখানে লম্ব আঁকাইছি, আমি এখানে এই বিন্দু থেকে লম্ব ড্র করছি। ওকে, সমস্যা নাই। আচ্ছা, আবার এই দুইটা ট্রায়াঙ্গেলে এই যে সাদা অংশটা দেখতেছো, এই যে আমি ডট 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 দিলাম, এটাও দুইটা ট্রায়াঙ্গেল ইকুয়াল। তাহলে আমি কি বলতে পারি না যে এই দুইটা ট্রায়াঙ্গেল সর্বসম? হ্যাঁ ভাই পারি। যেহেতু সর্বসম, তাহলে কি আমি বলতে পারি যে এই ডিস্টেন্স দুইটা সমান হবে? অবশ্যই পারা উচিত, তাই না? আমি বলতে পারি যে এই ডিস্টেন্স দুইটা কি হবে? সমান বা ইকুয়াল হবে। তাহলে আমি যদি কোনোভাবে এইখানে একটা বিন্দু নিয়ে এইখানে এসে সমান দূরত্ব এসে এখানে আরেকটা বিন্দু বের করতে পারি, তাহলেই দেখো আমার এই সবুজ ডট ডট লাইনের উপরে দুইটা বিন্দু বের হয়ে যাচ্ছে। আবার বলতেছি, আমি যদি কোনোভাবে এই বিন্দুটাকে ইউজ করে এইখানে বিন্দুটা বের করে ফেলতে পারি, তাহলে আমার এই সবুজ ডট ডট লাইনের উপরে দুইটা বিন্দু জানা হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আমার জন্য সরল রেখার সমীকরণ বের করা কোনো ব্যাপারই হবে না। লজিকটা কি ক্লিয়ার ভাই? একদম ঠান্ডা মাথায় কি লজিকটা বুঝছো? আচ্ছা, তাহলে চলো এটা ইমপ্লিমেন্ট করি। এখন কোয়েশ্চেন হচ্ছে, ভাইয়া আমি এই বিন্দুটা পাবো কোথায়? এখন মজার জিনিস হচ্ছে ভাই, তুমি এই বিন্দুটা যে কোনো একটা বিন্দু নিতে পারো। তুমি বিন্দুটা এখানে নিতে পারো, তুমি বিন্দুটা অন্য যে কোনো জায়গায় নিতে পারো। যেখানেই তুমি নাও না কেন, এই দূরত্ব দুইটা কিন্তু অলওয়েজ ইকুয়াল হবে। ঠিক আছে, এই দূরত্ব দুইটা অলওয়েজ ইকুয়াল হবে। সো তুমি যেখানেই নাও সমস্যা নেই। সো আমি এখানে একটা যে কোনো বিন্দু নিতে চাচ্ছি। এই বিন্দুটা কোথায়? এই বিন্দুটা আমার অরেঞ্জ সরল রেখাটার উপরে। তাহলে চলো নেই। সো ধরো আমার এক্স ইজ ইকুয়াল টু, আমি বসালাম 0। এক্স ইজ ইকুয়াল টু 0 বসালে আমার ওয়াই সমান আসতেছে 7/7/4। সো ইট শুড বি অ্যারাউন্ড 1.75, তাই না? 1.75। খুবই চমৎকার। তাহলে আমরা এই যে এই বিন্দুটা পেয়ে গেলাম 0,1.75। এইবার আমার পরবর্তী কাজ কি বলতো? পরবর্তী কাজ হচ্ছে আমি এইখান থেকে, এই বিন্দু থেকে এই সরল রেখার উপরে লম্ব আঁকাবো। এই বিন্দু থেকে এই সরল রেখার উপরে লম্ব ড্র করব। চলো করি, চলো করে ফেলি। তো আমরা ভাইয়া লম্ব সরল রেখার সমীকরণ বের করতে পারি, তাই না? আমরা লম্ব সরল রেখার সমীকরণ বের করতে পারি। কার উপরে লম্ব? এর উপরে লম্ব। সো লম্ব সরলরেখার সমীকরণ সম্পর্কে একটু একটা ছোট্ট কথা মনে করাই দিই, যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এর উপরে লম্ব সরলরেখা হবে bx মাইনাস ay প্লাস c1 সমান। তাহলে এই আইডিয়াটা যদি আমি ইউজ করি, তাহলে এই যে সরলরেখাটা, এটার উপরে লম্ব সরলরেখা হবে 3x প্লাস y ইজ ইকুয়াল টু কি কাজ? এই 3 আর y, মানে y এর সহগ 1, এটার সাথে আমরা এই বিন্দু দুইটা বসায় দিব। অর্থাৎ 3 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1.75। খুবই উল্টাপাল্টা লিখলাম, খুবই বাজে দেখাচ্ছে, বড় করে লিখি দাঁড়াও। সো 3 ইন্টু 0 প্লাস 1 মাল্টিপ্লাইড বাই 1.75। তাহলে আমরা লম্বরেখার সমীকরণ পাচ্ছি 3x প্লাস y ইজ ইকুয়াল টু 1.75। ইজি। এইবার আমাদের কাজ কি বলতো? এবার আমাদের কাজ হচ্ছে, আমাদের এই যে দুইটা লম্ব সরল রেখা আমাদের কাছে আছে, পরস্পর লম্ব সরল রেখা, এই দুইটা সরল রেখার সমীকরণ আমরা কি করব ভাই বলো? সমাধান করব। এই দুইটা লম্ব সরল রেখার সমীকরণ সমাধান করব। এই দুইটা লম্ব সরল রেখার সমীকরণ যদি আমি সমাধান করি, তাহলে আমি পেয়ে যাব লম্বের পাদবিন্দু বা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, অর্থাৎ এই যে এই বিন্দুটা আছে না, এই বিন্দুটা পেয়ে যাব। তাহলে চলো ক্যালকুলেটরে সলভ করে ফেলি। সো যদি আমরা এটা ক্যালকুলেটরে সলভ করি, কোনটা কোনটা সলভ করতেছি আমি তোমাদের জন্য আবার এখানে লিখে রাখি, যাতে তোমরা কনফিউজ না হও। এই দুটাকে যদি সলভ করি ক্যালকুলেটরে, আমি পাবো হচ্ছে তোমার, এটা কত আসলো?
0.325 কমা 0.775। ওকে, তাহলে এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা দেখতে পারতেছো, আমি এটাকে অন্য একটা কালার দিই। এই যে বিন্দুটা, এই বিন্দুটা আমরা পেয়ে গেছি। বলো তো কি ভাই? এটা হচ্ছে 0.325 কমা 0.775। ওকে, এবার আসো ফাইনালি আমরা এই বিন্দুটা বের করি। এই বিন্দুটা কিভাবে বের করবো ভাই বলো? এই বিন্দু আর এই বিন্দুর মধ্য বিন্দু এটা না? আমরা এটা কিন্তু অলরেডি এস্টাবলিশ করে আসছি যে এই দুইটা দূরত্ব ইকুয়াল। এই দূরত্ব আর এই দূরত্ব ইকুয়াল ছিল, এটা আমরা এস্টাবলিশ করে আসছি। তাহলে মধ্যবিন্দুর সূত্র অ্যাপ্লাই করে আমরা খুব ঝটপট এই বিন্দুটা বের করে ফেলতে পারি। তাহলে ধরে নাও এটা তোমার আলফা কমা বিটা, তাই না? এটা ধরে নাও আলফা কমা বিটা। তাহলে 0 প্লাস আলফা ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 0.325। তাহলে আলফা সমান কত হচ্ছে ভাই বলো তো? আলফা সমান কত হচ্ছে ভাই বলো তো? 0.325 মাল্টিপ্লাইড বাই 2 হচ্ছে তোমার 0.65। 0.65। ওকে ফাইন। এবার আসো বিটার ভ্যালু বের করি। সো বিটার ভ্যালু কি হবে বলো তো? 1.75 প্লাস বিটা ডিভাইডেড বাই 2 সমান কত ভাই বলো? 0.775। তাহলে 0.775 ইন্টু 2 মাইনাস 1.75। সো এটা আসতেছে আমার বিটা সমান আমার কত আসতেছে ভাই? মাইনাস 0.2। তাহলে আমাদের আলফা কমা বিটাও বের হয়ে গেল। আমাদের আলফা কমা বিটাও বের হয়ে গেল। তাহলে এখন খেয়াল করো ব্রাদার, ব্রাদার 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 ব্রাদার, খেয়াল করো। এইবার কিন্তু আমার কাছে এই পয়েন্টটা চলে আসছে, এই পয়েন্টটাও চলে আসছে, অর্থাৎ আমার গ্রিন সরলরেখার উপরে দুইটা পয়েন্ট চলে আসছে। এখন কি করব আমরা? জাস্ট সরলরেখার ইকুয়েশনটা লিখে ফেলবো। y মাইনাস ওয়ান, y মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু x মাইনাস ওয়ান, 1 প্লাস 0.2 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.65। তাহলে এটা কত হয় দেখি? 1 প্লাস 0.2 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.65, আবারও 24/7 চলে আসতেছে। অফকোর্স, তাই না? মানে আমরা তো আর ভুল কিছু করি নাই, সেমই তো আসার কথা, তাই না? ওকে ওকে, তাহলে আশা করি এটাকে আর সিম্পলিফাই করার কিছু নাই, তোমরা এটা অলরেডি বুঝে গেছো। এটা আশা করবো যে তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। সো এই যে প্রবলেমটা আমরা এই অ্যাপ্রোচে সলভ করলাম, চলো একটা কাজ করি। এই যে অ্যাপ্রোচটা মাত্র দেখলাম না, এইটা আমরা এখন ডেসমোসে দেখি, তাহলে আমাদের এটার আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এই যে দেখো, আমি অলরেডি তোমাদের জন্য ইকুয়েশন গুলো লিখে রাখছি এখানে। সো এই যে আমাদের সরলরেখাটা, যে সরলরেখাটা হচ্ছে যেটা সাপেক্ষে আমাকে প্রতিবিম্ব বের করতে বলছে, আর এইটা হচ্ছে আমার আপতিত রশ্মিটা আর কি। ওকে, আচ্ছা, এই যে আমাদের ছেদবিন্দু। সো প্রথম কাজ কি করলাম আমি বলতো? প্রথম কাজ হচ্ছে আমি একটা যে কোনো বিন্দু নিয়েছি, একটা যে কোনো বিন্দু নিয়েছি। এই যে আমার যে কোনো বিন্দু 0,1.75, এই যে আমার যে কোনো বিন্দুটা চলে আসছে। ওকে, আচ্ছা ডান। এইবার আমার কাজ হচ্ছে 0,1.75 থেকে একটা লম্ব টানতে বলতেছি আমি, কিসের উপরে? এই ব্লু লাইনটার উপরে। তাহলে আসো আমরা এই যে লম্বের সমীকরণটা লিখে ফেলি। এই যে হয়ে গেল আমার লম্ব। এটা কি বলো? এটা হচ্ছে 0.1.75 থেকে ব্লু লাইনটার উপরে একটা লম্ব রেখা। আচ্ছা জোস। এইবার আমি কি করলাম? এই রেড লাইন আর এই গ্রিন লাইন, সরি, রেড লাইন আর এই ব্লু লাইনকে সলভ করছি। ভাই আমার ব্লু আর গ্রিনের মধ্যে কেন জানি খালি আওলায় যায়, এটা মনে হয় সবারই আওলায়, তাই না? আচ্ছা, সো এই রেড আর গ্রিনকে আবার রেড আর ব্লুকে সলভ করি। সলভ করলে এই যে চলে আসছে আমার এই পয়েন্ট। এটাই আসছিল আমাদের সলিউশন, রাইট? ওকে জোস। এবার ফাইনালি আমি কি করলাম? মধ্যবিন্দুর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে আমি এই পয়েন্টটাও বের করে ফেললাম। এই যে আমার ফাইনাল পয়েন্ট চলে আসছে 0.65 কমা মাইনাস 0.2। তাহলে এখন যদি আমি আমার ইকুয়েশনটা বের করি, এই যে দেখো চলে আসছে আমার ইকুয়েশন। দেখো আমার গ্রিন লাইনটা এই 1,1 এবং 0.65 কমা মাইনাস 0.2 এই দুই বিন্দু দিয়ে যায়। তাহলে এইটা ছিল আরেকটা খুবই এলিগেন্ট অ্যাপ্রোচ।
এই অ্যাপ্রোচটা আশা করি তোমরা বুঝছো। এই অ্যাপ্রোচটা অবধি কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার জন্য আমরা পরীক্ষায় মানে বোর্ড পরীক্ষায় আমরা এই দুইটা অ্যাপ্রোচ কিন্তু চাইলে ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এই দুইটা অ্যাপ্রোচই বোর্ড পরীক্ষায় ইউজ করা যাবে। আর আমরা যে অ্যাপ্রোচটায় যাব, দিস ইজ আ ভেরি এলিগেন্ট ওয়ান। দেখো ভাই, যখনই স্থানাঙ্ক জ্যামিতিতে আমি ভেক্টর নিয়ে আসতে পারি, ইট ফিলস অ্যামেজিং। তো এই অ্যাপ্রোচটাতে আশা করি তোমরা বুঝতেছো যে এই অ্যাপ্রোচটাতে কি চলে আসতেছে, ভেক্টর চলে আসতেছে। ওকে, এই অ্যাপ্রোচটাতে কি চলে আসতেছে ভাই, ভেক্টর চলে আসতেছে। সো যারা ভেক্টর এনথুজিয়াস্ট আছো, লেটস গো, আমরা আমাদের থার্ড অ্যাপ্রোচটার দিকে তাকাই। এইটা একটা জোস অ্যাপ্রোচ ভাই, এটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সো চলো শুরু করি। এইবার আমরা সরলরেখার সমীকরণ আকারে চিন্তা করার আগে আমরা এটাকে একটু ভেক্টর আকারে চিন্তা করব। বাহ, কি সুন্দর বাঁকা একটা সরলরেখা আঁকলাম। তো এই যে দেখো, ওকে, এটার কালার ভালো লাগতেছে না, সাদা বানায় দিই। ফ্যান্টাস্টিক। ওকে, তারপরে আসি আমাদের এখানে যেটা লাগবে, সেটা হচ্ছে এই, ও কি ডোক, পারফেকশন। এবার ফাইনালি আমাদের লাগবে এখানে হচ্ছে এই গ্রিনটা। তাহলে এই দিয়ে দিলাম আমরা। ওকে, একদম সৌন্দর্য হয়ে গেছে, ভাল লাগছে। ওকে, এখন আমরা আরেকটা ছোট্ট কাজ করব। ছোট্ট কাজটা কি হবে দেখাচ্ছি। ছোট্ট কাজটা হবে, আমাদের এই যে সাদা লাইনটা আছে না, সাদা ভেক্টরটা আছে না, এই সাদা ভেক্টরের, বাহ এটা কি হয়ে গেল আমার সাথে, হুম, এটা খুবই প্রবলেম হয়ে গেল, এটাকে সরাই দেই। ওকে, সো এই দিয়ে দিলাম আমরা, ডান। ওকে, জস। এবার আমাদের কাজ হচ্ছে এইখানে এই সাদা ভেক্টরটাকে আমরা প্যারালালি শিফট করব। তোমরা জানো যে ভেক্টরকে আমরা চাইলে প্যারালালি শিফট করতে পারি। ওকে, ভেক্টরকে আমরা চাইলে কি করতে পারি বলো, প্যারালালি শিফট করতে পারি। সো আমরা ভেক্টরটাকে প্যারালালি শিফট করে দিলাম। কেন করছি সবই বুঝে যাবা, একটু পরেই বুঝে যাবা, প্যারা নাই। সো এখন দেখো ভাই, এখন যে অ্যাপ্রোচটাতে আমরা আগাইতে চাচ্ছি, এই অ্যাপ্রোচটাতে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে একটু বলে রাখি। সেটা হচ্ছে যে সরলরেখার ভেক্টর সমীকরণটা কিভাবে লিখে, ঠিক আছে, সরলরেখার ভেক্টর সমীকরণটা কিভাবে লিখতে হয় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে রাখি, কারণ এটা আমাদের এখন লাগবে। ধরো আমরা তো জানি যে আমাদের এই সরলরেখা যেটা আছে, x-3y + 2 = 0, এই সরলরেখাটা কোন বিন্দু দিয়ে যায়, 1,1 দিয়ে যায়। এটা আরো অনেক বিন্দু দিয়ে যায় না ভাইয়া, এটা কিন্তু আরো অনেকগুলো বিন্দু দিয়ে যায়, নো ডাউট, নো ডাউট, এটা আরো অনেকগুলো বিন্দু দিয়ে যায়, এই ব্যাপারে আমাদের অ্যাকচুয়ালি কোনো ডাউট নেই। বাট আপাতত আমরা 1,1 দিয়ে বুঝলেই হবে। সো এখন দেখো, এই সরলরেখাটা থেকে আমরা, এই সরলরেখাটা থেকে আমরা এভাবে লিখলাম তাই না, এটাকে আমরা এভাবে না লিখে এইভাবেও লিখতে পারতাম যে 1,1 প্লাস টি কমা, দেখো এখানে আমার 3 যে সহগটা, y এর সহগটাকে এখানে লিখবো, y এর সহগটাকে এখানে লিখবো, আর x এর সহগটাকে এখানে লিখবো, দ্যাটস ইট। সো আমরা চাইলে আমাদের এই যে সরলরেখা সমীকরণটা লিখেছি এখানে, এটাকে চাইলে এইভাবেও লিখতে পারতাম। কোনভাবে লিখতে পারতাম, এই ফরম্যাটে লিখতে পারতাম। আচ্ছা, এখন এইটা মানে এইটাকে বলে হচ্ছে সরলরেখার ভেক্টর রিপ্রেজেন্টেশন, ভেক্টর রিপ্রেজেন্টেশন অফ আ স্ট্রেট লাইনস ইকুয়েশন। ওকে, এইটার একটা অনেক বড় ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে যে আমরা তো 2D তে মেইনলি প্রবলেম গুলো করছি, আর আমাদের প্রবলেম গুলো কিন্তু 3D তেও করতে হতে পারে। সো তখন যাতে আমরা প্রবলেমটাকে ইজিলি সলভ করতে পারি, তাই আমাদের এই ভেক্টর নোটেশনটা জানা প্রয়োজন। ওকে, আচ্ছা, সো আরেকবার একটু রিক্যাপ করি যে কিভাবে লিখতে হয়। খেয়াল করো যে তোমার আমাদের যে সরলরেখার সমীকরণটা ছিল x-3y, এখানে এই সহগটাকে নিয়ে এখানে দিয়ে দিছি, আর এই সহগটাকে নিয়ে এখানে দিয়ে দিছি। এইটা কেন হইল, এইটার প্রুফ কি, এইটা আরেকটা লম্বা কাহিনী, আজকের ভিডিওতে এইটা বলে শেষ করা যাবে না, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। সিমিলারলি আমরা যদি এই সরলরেখার জন্য লিখতে চাই, তাহলে কি হবে, দেখো এই সরলরেখাটা 1,1 দিয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি 1,1
প্লাস টি, বা এখানে আমরা টি না লিখে ল্যামডা লিখতে পারি, ইটস ফাইন, একই কথা, সমস্যা নাই। খেয়াল করো এখানে 4 আছে, 4টাকে এখানে দিয়ে দিলাম। এখন দেখো মনে রাখবা, যদি দুইটার সামনে সেম সাইন থাকে তাহলে এখানে তোমাকে একটাকে মাইনাস দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। যদি দেখো এখানে একটা মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে, আর যদি দেখো দুইটাই প্লাস তাহলে মাইনাস হয়ে যাবে। ওকে, বা তুমি জিনিসটাকে এভাবেও চিন্তা করতে পারো যে তুমি যদি এটা ঢাল বের করতা, ঢালটা কি পজিটিভ আসতো না নেগেটিভ আসতো? চিন্তা করে বলো, নেগেটিভ আসতো না? সো যদি নেগেটিভ ঢাল আসে তাহলে তোমার এখানে নেগেটিভ থাকবে একটা। এটার ঢাল চিন্তা করো, পজিটিভ আসতো, তাই এখানে পজিটিভ থাকছে। এভাবে চিন্তা করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আমরা দুইটা সরল রেখার কি করে ফেললাম? ভেক্টর রিপ্রেজেন্টেশন বের করে ফেললাম। দুইটা সরল রেখার কি করলাম? ভেক্টর রিপ্রেজেন্টেশন বের করে ফেললাম। আচ্ছা জোস। এখন ভাই, এখন এই যে প্রবলেমটা আছে না, এই প্রবলেমটাকে আমরা আর সরল রেখার পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তাই করব না। ভেক্টর বের করে ফেলছি, এখন আমরা শুধু ভেক্টর দিয়ে চিন্তা করব। ওকে, তার আগে একটা জিনিস একটু বলে রাখি যে ভেক্টরের প্যারালাল শিফটিং আইডিয়াটা আসলে কি। দেখো, মনে করো ভেক্টর আর সরল রেখা কিন্তু এক জিনিস না। এই জিনিসটা নিয়ে অনেকেরই মিসকনসেপশন থাকে ভাই। ভেক্টর আর সরল রেখা এক জিনিস না। ভেক্টর ইজ জাস্ট আ ডিরেকশন, ঠিক আছে? হ্যাঁ, অবভিয়াসলি ভেক্টরের একটা ভ্যালুও থাকে সাথে, বাট ভেক্টর মেইনলি ডিরেকশনকে ইন্ডিকেট করে, একটা জেনারেল ডিরেকশন। বাট একটা সরল রেখা শুধু একটা জেনারেল ডিরেকশনকে ইন্ডিকেট করে না। একটা সরল রেখা একটা ডিরেকশন এবং একটা পার্টিকুলার জায়গা দিয়ে ওই ডিরেকশনকে ইন্ডিকেট করে। এই কথাটার মানে কি ভাই, কিছুই তো বুঝলাম না। লেট মি ক্লিয়ার ইউ আউট। মনে করো আমার বাতাস বইছে এদিকে। সো বাতাসের জেনারেল যে ডিরেকশনটা, এটাকে আমি যে কোনো একটা ভেক্টর দিয়ে প্রকাশ করে ফেলতে পারবো। ওকে, দেখো, বাতাস কি আমার কোনো একটা বিন্দু দিয়ে প্রবাহিত হচ্ছে নাকি একটা অনেক বড় এরিয়া দিয়ে প্রবাহিত হচ্ছে? ধরো এরকম একটা অনেক বড় এরিয়া দিয়ে প্রবাহিত হচ্ছে, এরকম একটা অনেক বড় এরিয়া দিয়ে প্রবাহিত হচ্ছে না বাতাসটা? বাট এই বাতাসের ডিরেকশনটা একটা নির্দিষ্ট দিকেই কিন্তু যাচ্ছে, তাই না? সেটা কি এই এরিয়ার সাথে লম্ব বরাবর যাচ্ছে। ওকে, তাহলে আমরা একটা সার্টেইন ভেক্টর দিয়ে, যে কোনো একটা ভেক্টর দিয়ে আমরা এই জেনারেল ডাইরেকশনটাকে কিন্তু ইন্ডিকেট করে দিতে পারবো। বাট স্ট্রেইট লাইনের ব্যাপারটা এরকম না। ধরো এখন বাতাসটাকে আমরা একটা সূক্ষ্ম ফুটা দিয়ে বের করছি, একটা খুব সূক্ষ্ম ছিদ্র দিয়ে বের করছি। তো এই ছিদ্র দিয়ে যখন বের হচ্ছে, এখন কিন্তু আমার বাতাস এই সবগুলা জায়গা দিয়ে বের হইতে পারতেছে না। যদিও বাতাস এখনো আমার একই ডিরেকশনে যাচ্ছে, খেয়াল করো, বাতাস কিন্তু এখনো একই ডিরেকশনে আছে, বাট বাতাসটা এখন একটা পার্টিকুলার ফিক্সড পয়েন্ট দিয়ে যাচ্ছে। খেয়াল করছো? একটা ফিক্সড পয়েন্ট দিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে গিয়ে সরল রেখা চলে আসতেছে এখন। ঠিক আছে, সো একটা ভেক্টরকে যখন তুমি একটা ফিক্সড লাইন দিয়ে নিবা, সরি একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করাবা, তখন তুমি আলটিমেটলি পাবা হচ্ছে একটা, কি পাবা? তখন তুমি পাবা একটা সরল রেখা। বাট তুমি একটা ফিক্সড পয়েন্ট দিয়ে যদি পাস না করাও তাহলে তুমি পাবা হচ্ছে একটা ভেক্টর। সো সহজ কথা যদি বলি, এই জিনিসটুকু আমার ভেক্টরের জেনারেল দিকটাকে বোঝাচ্ছে, জেনারেল ডাইরেকশনটাকে বোঝাচ্ছে। অর্থাৎ আমার যে ভেক্টরটা এদিকে যাচ্ছে, এই ভেক্টরটার জেনারেল ডাইরেকশন হচ্ছে 3,1, অর্থাৎ 3i cap, 1j cap। ওকে, আচ্ছা, আরো সুন্দর করে বলি, এই যে সাদা এই দিকটা দেখছো এবং সাদা উপরেরটা দেখছো, এই দুইটা জিনিসই কিন্তু একই ভেক্টরকে ইন্ডিকেট করছে। সেটা কি? 3i cap, 1j cap, 3i cap+1j cap, দুইটাই একই ভেক্টরকে ইন্ডিকেট করছে। ওকে, ইয়েস, দুইটা ডিফারেন্ট স্ট্রেইট লাইনকে ইন্ডিকেট করে, দ্যাটস ট্রু, কারণ এটা হয়তো একটা ডিফারেন্ট পয়েন্ট দিয়ে যায়, এটা হয়তো একটা ডিফারেন্ট পয়েন্ট দিয়ে যায়, বাট দুইটা একই ভেক্টরকে ইন্ডিকেট করে। ওকে, সো আই হোপ ভেক্টর আর স্ট্রেইট লাইনের মাঝের যে মানে মিসকনসেপশনটা, এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ভেক্টর আর স্ট্রেইট লাইন কিভাবে পরস্পর থেকে আলাদা, আশা করি এটা তোমরা বুঝে গেছে। সো এখন আমরা স্ট্রেইট লাইনের ভেক্টর রিপ্রেজেন্টেশন করার পরে এখন আমার না এই ফিক্স পয়েন্ট গুলো আর ম্যাটার করছে না। এখন আমি জাস্ট ভেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবো। এখন আমি প্রবলেমটাকে চিন্তা করব ভেক্টরের দৃষ্টিভঙ্গি থেকে। কিভাবে করব বলছি। ধরো এই যে ভেক্টরটা, ধরো এইটা হচ্ছে আমার
কথার কথা ধরো এটাকে আমি বললাম এম ভেক্টর। ওকে, এটা ধরো এম ভেক্টর। ঠিক আছে, এটা ধরো এম ভেক্টর। আর এই ভেক্টরটা ধরো হচ্ছে বি ভেক্টর বা আই ভেক্টর বলি, আমরা এটাকে আই ভেক্টর বলি, আই ভেক্টর বলি। আর এটাকে ধরো আমরা বললাম আর ভেক্টর। তাহলে আমার এখানে ভেক্টর কয়টা আছে ভাই? তিনটা ভেক্টর আছে, এম ভেক্টর, আই ভেক্টর, আর ভেক্টর। এম ভেক্টর নিচে থাকা যে কথা, এম ভেক্টর উপরে থাকা একই কথা, তাই না? এটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি যে ভেক্টর কোনো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় না, যেহেতু ওকে ও যেহেতু কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় না, তাই ওকে আমরা যে কোনো বিন্দুতে সরাইতে পারি, আপ ডাউন করতে পারি। হ্যাঁ অবশ্যই, ওকে দিক চেঞ্জ করে ফেললে কিন্তু হবে না। ধরো তুমি চিন্তা করলা যে আচ্ছা ভাই তো বলছে যে সরাইতে পারি, তাহলে এখানে ভেক্টরটা ছিল, এবার এমন করে নিয়ে নেই, এইটা করতে পারবা না। ওকে, তুমি কি করতে পারবা? ভেক্টরটাকে টান দিয়ে এইভাবে সমান্তরালে নিচে নিয়ে আসতে পারবা, সমান্তরালে উপরে নিয়ে যেতে পারবা, অথবা সমান্তরালে স্ক্রিন থেকে বাইরে নিয়ে আসতে পারবা। এটা পারবা, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কাছে তিনটা ভেক্টর আছে, আই, আর, এম। তাহলে আমরা এই তিনটা ভেক্টরের মধ্যে রিলেশন কি পাই বলতো? আই ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভেক্টর। ওকে, বা আমরা বলতে পারি যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এম ভেক্টর মাইনাস আই ভেক্টর। কোনো ডাউট? তাই না, মানে নর্মাল ভেক্টর যোগ বিয়োগ করছি, কোনো ডাউট নেই আশা করছি। ওকে, এইবার এইবার ব্রাদার, তোমাদের মাইন্ড ব্লোন অ্যাওয়ে করে দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হও। সো এম ভেক্টরটা আমরা যে এটা সরাসরি লিখে ফেললাম, এটা লেখাটা ঠিক হয় না, এটা লেখাটা ঠিক হয় না। আমরা যে যে ট্রায়াঙ্গেল বিধিটা লিখছি, এই ট্রায়াঙ্গেল বিধিটা না লেখা ঠিক হয় নাই। দেখো কেন ঠিক হয় নাই বলি। যখন আমরা ত্রিভুজ বিধি লিখবো, তখন আমাদের ভেক্টরের মান নিয়ে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। তখন আমাদেরকে ভেক্টরের মান নিয়ে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। একটু খেয়াল করো, খেয়াল করলেই বুঝবা এম কিন্তু এই জেনারেল ডিরেকশনের একটা ভেক্টর। এম কিন্তু একটা জেনারেল ডিরেকশনের ভেক্টর ছিল। এর মানটা কিন্তু এই ত্রিভুজের মতো করে আমরা নেই নাই। হ্যাঁ, এম কিন্তু এরকম একটা বড় ভেক্টর হইতে পারে, যেটা এই ত্রিভুজের মধ্যে আঁকতেছে না, এমন ভেক্টর হইতে পারে এম। আমরা সেই ব্যাপারটা, ওর মানের ব্যাপারটা কিন্তু এখানে কনসিডার করি নাই। তাহলে আমাদেরকে ওর মানের ব্যাপারটা খুব ঠান্ডা মাথায় কনসিডার করতে হবে। কিভাবে করা যায়? তোমরা কি প্রবলেমটা বুঝছো? আবার প্রবলেমটা বুঝাই, দেখো এম ভেক্টর যেটা আছে, এম ভেক্টরের দিক ঠিক আছে, সমস্যা নাই, আই প্লাস আর ইজ ইকুয়াল টু এম, দিকের দিক থেকে ঠিক আছে, দিকগতভাবে ঠিক আছে। বাট কথার কথা ধরো এম ভেক্টরের মান অনেক বড় হয়ে গেল, ধরো এম ভেক্টরের মান হয়ে গেল অনেক বড়। হুম, ধরো আমি এখানে একটু হিজিবিজি হিজিবিজি কমাই, হিজিবিজি হিজিবিজি কমাই দিলাম। ধরো আমার এখানে এম ভেক্টরের মান এই পর্যন্ত চলে আসছে, তাহলে আই প্লাস এম সমান কিন্তু এই আর হয়ে গেল। এখন কি আমার আই আর আর এম কি, সরি, এই আর কি এখন আমার প্রতিফলিত রশ্মিকে ইন্ডিকেট করবে? করবে না কিন্তু। খেয়াল করো, আই প্লাস, সো এম ভেক্টরটা যদি এরকম বড় একটা ভেক্টর হয়ে থাকে, তাহলে কিন্তু আমার আর এর মান ভিন্ন চলে আসবে। এটা তো আমি চাই না। আমি চাই আই যাতে আমার কাকে ইন্ডিকেট করে? প্রতিফলিত রশ্মিকে ইন্ডিকেট করে। তাহলে আমাকে এখানে খুব স্মার্টলি কাজটা করতে হবে, খুব স্মার্টলি কাজ করতে হবে। কি কাজটা স্মার্টলি করতে হবে? আমার এম ভেক্টর যেটা আমি এখানে নিছি, ত্রিভুজ বিধি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করার জন্য যে এমটা নিছি, এই এম এর ভ্যালুটা খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। চলো এই ভ্যালুটা স্মার্টলি হ্যান্ডেল করি। তো এই ভ্যালুটা কিভাবে স্মার্টলি হ্যান্ডেল করবো ভাই? আসো দেখাই। দেখো ভাইয়া, এই লাইন দুইটা তো সমান অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, করতেছে না? হ্যাঁ করতেছে। আচ্ছা, তারপরে আমাকে বলো যে এই যে সাদা লাইন আর এই সাদা লাইন, এই দুইটা লাইন প্যারালাল না? হ্যাঁ প্যারালাল। তাহলে আমি বলতে পারি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল দুইটা ইকুয়াল। ভাই কি বললেন বুঝি নাই। ওকে, সো আমি বলতেছি যে এই লাইনটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, তাহলে এই কোণ আর এই কোণ ইকুয়াল হবে। হ্যাঁ হবে। আচ্ছা, এই সাদা লাইন আর এই সাদা লাইন সমান্তরাল বা প্যারালাল। হ্যাঁ, তাহলে এই কোণ আর এই কোণ ইকুয়াল, এই কোণ আর এই কোণ ইকুয়াল, তার মানে এই কোণ আর এই কোণ ইকুয়াল। হ্যাঁ equal। ওকে ভাই, বুঝে গেছি। ওকে, তাহলে এটা যদি বুঝে যাও তাইলে দেখো এবার, তাইলে দেখো এবার মজা হবে, এবার মজা হবে। আমি বলতেছি কি, আমি বলতেছি যে এই কোণটা
আর এই কোণটা হচ্ছে ইকুয়াল। তাহলে ব্রাদার তাহলে ব্রাদার ব্রাদার এই বাহু দুইটা ইকুয়াল হবে না বলতো? বাহু দুইটা ইকুয়াল হবে, তাই না? আচ্ছা, গুড। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আমাদের আই ভেক্টরের মান আর ভেক্টরের মানের সমান, এতটুকু বুঝছি। ওকে, আচ্ছা, গুড। এইবার দেখো আমি এম ভেক্টরের মানটা কত স্মার্টলি বের করি। দেখো ভাই, আমি ধরো এখান থেকে একটা লম্ব আঁকাইলাম, হ্যাঁ, আর এখান থেকে একটা লম্ব আঁকাইলাম। তাহলে আমাকে বলো তো তাহলে আমাকে বলো তো এই দুইটা লেংথ কি ইকুয়াল না? ইয়েস, ইকুয়াল ভাই, সমস্যা নাই। আবার এই দুইটা লেংথ তো ইকুয়াল। কেন? কারণ দেখো এটা সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, আর এটা হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেলের আমার মধ্যমা বা মিডিয়া। তাহলে এই দুইটা পার্ট সমান দুই ভাগে ভাগ হয়েছে এখানে। আর এই ভাগ আর এই ভাগ কেন ইকুয়াল? কারণ অফকোর্স এটা একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি এই পোর্শনটা বের করতে। কোন পোর্শনটা? এই যে এই পোর্শনটা বের করতে চাচ্ছি। ওকে, এই যে রেড পোর্শনটা বের করতে চাচ্ছি। কিভাবে বের করবো? দেখো, রেড পোর্শনটা কি আলটিমেটলি আমার আই ভেক্টরের লম্ব বিক্ষেপ না? ভাই কি বললেন, এগুলো তো জীবনেও নাম শুনে। ওকে, দেখো আমার আই ভেক্টরের যে লম্ব বিক্ষেপ এম এর উপরে, সেই লম্ব বিক্ষেপটাই কিন্তু কি বলো, আমার সেই লম্ব বিক্ষেপটাই হচ্ছে এই লাল অংশটা। তাহলে আমি লাল অংশটাকে বলতে পারি, সিম্পলি বলতে পারি আই ভেক্টর ডট এম ভেক্টর ডিভাইডেড বাই এম ভেক্টরের মান। এটা কি বলতো? এটা হচ্ছে আমার এই অংশটুকু, ধরো এটাকে আমি ডি নাম দিলাম, ধরো এটা হচ্ছে আমার বিডি। ওকে, ওকে, বলো এটুকু বলো। ঠিক আছে ভাই, বুঝে গেছি। বলো, বুঝে গেছি ভাই। বুঝে গেছো? ওকে, এইবার বলো আমার তাহলে এই পুরা অংশটুকু কত হবে? এইটুকু হচ্ছে আই ডট এম বাই এম ভেক্টরের মান। তাহলে এইটুকু জাস্ট এর দ্বিগুণ হবে, পুরাটা জাস্ট দ্বিগুণ হবে। তাহলে আমরা বলতে পারি, ধরো এখানে যদি আমি সি নিতাম, তাহলে আমি বলতে পারতাম যে এ সি এর মান হচ্ছে 2 × I ডট এম ডিভাইডেড বাই এম ভেক্টরের মান। তাহলে এখন খেয়াল করো, আমার এই ত্রিভুজের মান চলে আসছে। বুঝছো? আমার কিন্তু এই ত্রিভুজের মান পেয়ে গেছি আমি। কি পেয়ে গেছি ভাই? এই ত্রিভুজটার মান পেয়ে গেছি, এই ত্রিভুজটার মান নির্ণয় করে ফেলতে পারছি। তাহলে লাভ কি হয়েছে ভাইয়া? দেখো, তাহলে লাভ যেটা হইলো সেটা হচ্ছে মান পেয়ে গেছি, দিকও অলরেডি জানি। তাহলে এখন কি আমি ভেক্টরটা নির্ণয় করে ফেলতে পারবো না? এখন আমার কাঙ্ক্ষিত এম ভেক্টরটাকে আমরা বের করে ফেলতে পারবো। আমরা আমাদের কাঙ্ক্ষিত এম ভেক্টরটাকে বের করে ফেলতে পারবো আশা করি। কিভাবে করব? আমরা জানি মানের সাথে একটা ইউনিট ভেক্টর দিয়ে গুণ করা লাগে, মানের সাথে একটা একক ভেক্টর দিয়ে গুণ করা লাগে। তাইলে আমাদের কাছে একক ভেক্টর কোথা থেকে আসবে? দেখো, এম এর দিকেই তো একক ভেক্টর লাগবে, তাই না? এই যে আমাদের এম এর দিকে একক ভেক্টর চলে আসছে। ওকে, তাহলে আচ্ছা, এখানে মেবি আমরা এম না নিয়ে এম নট দিয়ে দিই, তাহলে কনফিউশন কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা সমান আমার এম নট। তাহলে কি পাচ্ছি আমি সহজে যদি বলতে চাই, 2 I ডট এম ডিভাইডেড বাই এম এর মান ইন্টু এম সমান হচ্ছে এম নট। ঠিক আছে ভাই, বোঝা গেল। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি, দেখো, যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু, আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি বলতো? আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 2 I ডট এম, ডট প্রোডাক্ট করছি, ডিভাইডেড বাই এম এর মানের বর্গ বা এম এর মানের স্কোয়ার ইন্টু এম ভেক্টর মাইনাস আই ভেক্টর। ওকে, আচ্ছা, আসো ক্যালকুলেশনটা আমরা একটু ঝটপট করে ফেলি। তাহলে আই ডট এম কত হবে ভাই? আই ডট এম কত হবে বলো তো? আই ডট এম হবে হচ্ছে তোমার এখানে 3 × 4 হচ্ছে ভাইয়া 12, আর এখানে হচ্ছে 12 থেকে
যদি 3 চলে যায় ইটস 9, তাহলে 2 ইন্টু 9 ডিভাইডেড বাই এম এর স্কোয়ার। এম কত ভাই? 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে 10, জাস্ট 10। আর এখানে হচ্ছে আই ভেক্টর, এম ভেক্টরটা কত ছিল ভাইয়া? 3 i ক্যাপ প্লাস জে ক্যাপ। ওকে, চমৎকার। মাইনাস হচ্ছে আমাদের আই ভেক্টরটা কত ছিল? 4 i ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ। ওকে, ঠিক আছে। ওকে, ফ্যান্টাস্টিক। এইবার কি কাজ বলো? এইবার আমাদের কাজ হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করা। ক্যালকুলেশন করলে আমরা দেখবো আমাদের ভেক্টরের ভ্যালু আসছে 24, সরি দাঁড়াও, এখানে হচ্ছে 2 দিয়ে কাটলে তোমার হচ্ছে 5 থাকে, 5 5 20, এখানে হচ্ছে 20 হয়ে যাবে। আর এখানে হচ্ছে তোমার 27, 27 থেকে 20 চলে গেলে 7। ওকে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার 7/5 আই ক্যাপ প্লাস 24/5 জে ক্যাপ। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে এখন আমরা সরলরেখার সমীকরণ কি করে বের করবো বলো তো? সরলরেখার সমীকরণ এখানে লিখে ফেলি, দেখো। আমরা জানি আমাদের সরলরেখাটা এই বিন্দু দিয়ে পাস করে। কোন সরলরেখাটা? এই যে এই সরলরেখাটা। আমরা এই বরাবর কিন্তু ভেক্টর পেয়ে গেছি, আমরা আর ভেক্টর যেটা আছে এটা কিন্তু পেয়ে গেছি। এই দিক বরাবর যে আর ভেক্টরটা আছে সেটা কিন্তু পেয়ে গেছি। এইবার আমার খালি বিন্দুটা ইউজ করে এই সরলরেখাটা বের করা লাগবে, সিম্পল কাজ। তাহলে আমরা বলতে পারি যে 1,1 আমরা বিন্দু অলরেডি জানি, প্লাস টি, এখানে হচ্ছে সো 7/5 24/5। আমাদের কাছে ডিভাইডেড বাই 5টা আর ম্যাটার করে না, কারণ ওইটা কাটাকাটি চলে যাবে এমনিতেও। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে পারি বাকিটা তোমরা আশা করি নিজেরাই বের করতে পারবা, বাট স্টিল যদি হেল্প লাগে, দেখো এইভাবে চিন্তা করবা যে x মাইনাস 1 ইন্টু 24 ইজ ইকুয়াল টু y মাইনাস 1 ইন্টু 7। অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা y এর সাথে দিয়ে দিবা, এখানে যেটা থাকবে সেটা x এর সাথে দিয়ে দিবা, ট্রেডিশনাল স্লোপে যে কাজটা করো। ওকে, এন্ড দিস শুড রেজাল্ট ইন দ্য সেম এক্সাক্ট ইকুয়েশন যেটা আমরা আগের প্রসেসগুলোতে করে আসছি। ওকে, সো দিস ওয়াজ ইয়েট অ্যানাদার ক্রেজি অ্যাপ্রোচ। ঠিক আছে, ভেক্টর দিয়ে আমরা এই প্রবলেমটা অ্যামেজিং ওয়েতে সলভ করতে পারি। জাস্ট ভেক্টরের ইতিহাস আলোচনা করে আসতে একটু সময় লেগে যায়। ওকে, বাট প্রবলেমটা কিন্তু অনেক ইজিলি সলভ হয়ে যায় ভেক্টর অ্যাপ্রোচও। ঠিক আছে, ওকে, চলো আমরা তাহলে আমাদের লাস্ট অ্যাপ্রোচে চলে যাই। সো দিস শুড বি দ্য ফাইনাল অ্যাপ্রোচ, বাট এইটা অ্যাকচুয়ালি একটু বেশি হোয়াট ক্যান আই সে অ্যাডভান্সড হবে। ওকে, এটা একটু বেশি অ্যাডভান্সড হবে। সো কিভাবে করব আমরা এটা? সো এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো স্টেপ থাকবে। বেসিক্যালি এইটাকেই তুমি ব্রুট ফোর্স অ্যাপ্রোচ বলতে পারো চাইলে, বাট এটাও একটা খুবই সুন্দর অ্যাপ্রোচ। সো চলো শুরু করি। সো কি করব? ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে আমরা এই দুইটা ইকুয়েশনকে সলভ করব। সো এই দুইটা ইকুয়েশনকে ফার্স্টে সলভ করি, যে সলিউশন আমার অলরেডি জানা আছে। সো কি আসে? 1,1 আসে। এবার আমি যেটা করব 1,1 কে, মানে এই অ্যাপ্রোচটাতে আমরা হচ্ছে স্থানাঙ্কের অক্ষ চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, আমরা বলতে পারো যে রোটেশন আর ট্রান্সলেশন এই দুইটা কনসেপ্টকে ব্যবহার করব। বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি ভাই? কিন্তুটা হচ্ছে যে আমরা রোটেশন ম্যাট্রিক্স ইউজ করব না, বা কোনো কোণের কনসেপ্ট এখানে নিয়ে আসবো না। শুধুমাত্র দূরত্বের কনসেপ্ট ইউজ করে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলবো। ওকে, চলো। তো প্রথমত আমরা এই বিন্দুটা নির্ণয় করলাম। এবার আমাদের কাজ হচ্ছে, মনে করো যে কথার কথা ধরো, এই হচ্ছে আমাদের দুইটা সরলরেখা, তো এই হচ্ছে আমাদের ছেদ বিন্দুটা। আমাদের কাজ হবে প্রথমে আমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থাটা আছে সেই স্থানাঙ্ক ব্যবস্থাটার মূল বিন্দুকে এইখানে নিয়ে যাওয়া। স্থানাঙ্ক ব্যবস্থার যে অরিজিন আছে সেটাকে এই বিন্দুতে নিয়ে যাব আমরা। সো কিভাবে করা যায় সেটা? ভেরি ইজি, কিন্তু অ্যাকচুয়ালি ভেরি ইজি। আমরা জাস্ট 1 অ্যাড করে দিব এক্স আর ওয়াই এর সাথে। সো এক্স প্লাস 1 মাইনাস 3
y প্লাস 1 ইকুয়াল টু -2। তাহলে এখানে আমাদের যেটা চলে আসে সেটা হচ্ছে যে x মাইনাস 3y সমান 0। সো মূলবিন্দু যদি এখানে নিয়ে যাই তাহলে এই দুইটা সরলরেখা মূলবিন্দুগামী হবে, তাই না? পাসিং থ্রু দ্য অরিজিন হবে, এই দুইটা স্ট্রেট লাইন কিন্তু মূলবিন্দুগামী হয়ে যাবে যখন তখন। আমি যদি এই দুইটা সরলরেখার ছেদবিন্দুতে মূলবিন্দুকে নিয়ে যাই তাহলে কি হবে? তাহলে আমাদের এই দুইটা সরলরেখা মূলবিন্দুগামী হবে। মূলবিন্দুগামী হলে আমার কনস্ট্যান্ট টার্মটা থাকবে না, 0 হয়ে যাবে। সিমিলারলি আমার পরের সরলরেখাটা হবে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের প্রথম ট্রান্সফরমেশন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের প্রথম ট্রান্সফরমেশন। আমরা স্থানাঙ্ককে প্রথম একটু চেঞ্জ করলাম। এটা গেল প্রথম ট্রান্সফরমেশন। এইবার আসি দ্বিতীয় ট্রান্সফরমেশনে। এটাও ক্রেজি। সো ভাইয়া তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি আমি। দেখো, আমাকে বলো তো, এই যে ইকুয়েশনটা দেখতেছো, এই ইকুয়েশনে এক্স কি বোঝায় বলতে পারবা? ভাই এক্স আবার কি বোঝায়, কি যে বলেন? বুঝো, এক্স বোঝায় যে ধরো আমাদের এই যে সরলরেখাটা আছে, সরলরেখাটার আমরা যদি y অক্ষ থেকে দূরত্ব নেই এবং সেখান থেকে x অক্ষ থেকে দূরত্বের 3 গুণ বিয়োগ করে দেই তাহলে -2 হবে অলওয়েজ। কি বললাম? এই সরলরেখাটার উপরে যদি যে কোনো একটা বিন্দুর, ধরো যে কোনো একটা বিন্দুর যদি আমি y অক্ষ থেকে দূরত্ব নেই এবং সেটা থেকে x অক্ষ থেকে দূরত্বের 3 গুণ মাইনাস করে দেই, এটা x অক্ষ থেকে দূরত্ব আর এটা y অক্ষ থেকে দূরত্ব। y অক্ষ থেকে দূরত্ব x মাইনাস x অক্ষ থেকে দূরত্ব এর 3 গুণ মাইনাস করে দিলাম, এটা সমান হচ্ছে -2 হবে। সো যে কোনো একটা সমীকরণে আলটিমেটলি যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের যে কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, আমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থার অ্যাক্সিস গুলো আছে, সেই অ্যাক্সিস গুলো থেকে ডিস্টেন্সকে বোঝায়। ব্যাপারটা কি বুঝতে পারলা? আমার স্থানাঙ্ক ব্যবস্থার যে অ্যাক্সিস বা কোঅর্ডিনেট আছে, সেই কোঅর্ডিনেটের মানে কোঅর্ডিনেট অ্যাক্সিস যেটা আছে সেটা থেকে ডিস্টেন্সকে বোঝায়। ওকে, এই আইডিয়াটা কি ক্লিয়ার? সো আমি যদি তোমাকে এটা এটা সম্পর্কে জিজ্ঞেস করি, এখানে এক্স কি বোঝাচ্ছে? এখানে এক্স বোঝাচ্ছে যে এইটা মানে এই সরল রেখাটা, এই সরল রেখাটার উপরে তুমি যদি যে কোনো একটা বিন্দু নাও, সেই বিন্দুটার y অক্ষ থেকে ডিস্টেন্সের 3 গুণ প্লাস x অক্ষ থেকে ডিস্টেন্সের 4 গুণ সমান 7। ওকে, ক্লিয়ার বস? একদম ক্লিয়ার? ওকে, গুড। তো আশা করি এটা এইটুকু বুঝছো। তার মানে আমাদের এখানে একটু ডিস্টেন্স নিয়ে কাজ করতে হবে। এইবার আমি কি করব জানো? এইবার আমি বলবো যে এই যে সরলরেখাটা দেখতেছো না, এইটাকে আমাদের নতুন স্থানাঙ্ক ব্যবস্থার এক্স অ্যাক্সিস বানায় ফেলি, চলো। এইটাকে আমাদের নতুন স্থানাঙ্ক ব্যবস্থার এক্স অ্যাক্সিস বানায় ফেলি। ভাই সেটা কিভাবে করে? দেখো কিভাবে করে। তুমি বলো তো, স্থানাঙ্ক ব্যবস্থার যে এক্স অ্যাক্সিস আছে সেটার ইকুয়েশন কি? y ইজ ইকুয়াল টু 0 না? y ইজ ইকুয়াল টু 0। সো নতুন স্থানাঙ্ক ব্যবস্থায়, নতুন সিস্টেমে আমাদের সেটা ধরে নাও y ইজ ইকুয়াল টু 0। ওকে, বাট এই y ইজ ইকুয়াল টু আমি এইটাকে বোঝাবো। ওকে, এই স্ট্রেট লাইনটাকেই আমি মিন করতে চাচ্ছি y। এই স্ট্রেট লাইনটাকে আমি মিন করতে চাচ্ছি কি? y। ওকে, জোস। তাহলে আমাদের এক্স অ্যাক্সিসের ইকুয়েশন এটা, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন এটা, এটা এক্স অক্ষের ইকুয়েশন, এক্স অক্ষ, এক্স অক্ষের ইকুয়েশন y ইজ ইকুয়াল টু 0। এটা বোঝা যায় তাই না? এক্স অক্ষের ইকুয়েশন y ইজ ইকুয়াল টু 0 কেন? কারণ এক্স অক্ষ থেকে দূরত্ব 0, তাই y ইজ ইকুয়াল টু 0। সো ঠিক আছে, তাহলে আমার x মাইনাস 3y ইজ ইকুয়াল টু আমি লিখে দিব বড় হাতের y। হয়ে গেল। আমার কি কাজ হয়ে গেছে? কাজ এখনো হয় নাই। কেন হয় নাই বলো তো? কাজ হয় নাই কারণ দেখো আমি বারবার একটা কথা বলতেছি, ডিস্টেন্স, ডিস্টেন্স। সো এই সরল রেখা থেকে ডিস্টেন্স কি জাস্ট x মাইনাস 3y, এটাই কি ডিস্টেন্স? না। মনে রাখবা, স্ট্রেট লাইন থেকে ডিস্টেন্সের ফর্মুলাটা কি? x প্লাস বিওয়াই প্লাস সি। এটা থেকে ডিস্টেন্স বের করার ফর্মুলা কি ছিল? ax প্লাস বিওয়াই প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানেও আমাকে কি করতে হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এই যে সিস্টেমটা পাইলাম, এই সিস্টেমটা হচ্ছে আমার নতুন সিস্টেমের এক্স অ্যাক্সিস। ওকে, আচ্ছা, জোস, চমৎকার। সো ঠিক আছে,
এবার আমরা চলে যাই নতুন সিস্টেমের ওয়াই অ্যাক্সিস বের করতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে ওয়াই অ্যাক্সিস কিভাবে বের করব? আচ্ছা বলো, এক্স অ্যাক্সিস কি ওয়াই অ্যাক্সিস এর উপর লম্ব না? হ্যাঁ ভাই লম্ব। আচ্ছা, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস মূল বিন্দু দিয়ে যাবে অবশ্যই। হ্যাঁ ভাই যাবে। তাহলে সিম্পলি আমরা বলতে পারি যে আমাদের ওয়াই অ্যাক্সিস হবে এইটার উপরে লম্ব যেটা মূল বিন্দু দিয়ে যায়। ভাই আশা করি এটা তোমরা ক্লিয়ার। আশা করি এটা বুঝে গেছো কিভাবে লিখলাম। এইটার উপরে এটা লম্ব যেটা মূল বিন্দু দিয়ে যায়, এমন ভাবে লিখছি। ওকে। আচ্ছা, সো এইবার কি করব দেখো, এবার আমি বলবো যে √10y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3y। আবার এখানে বলবো যে √10x ইজ ইকুয়াল টু 3x প্লাস ওয়াই। ওকে, এবার কি করব বলো তো, দেখি বলতে পারো কিনা। পারা উচিত কিন্তু। এইবার যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট সলভ করব, এখান থেকে সলভ করে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করবো। চলো করি। সো আমরা যদি এইটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দুইটাকে অ্যাড করে দেই তাহলে আমরা বলতে পারি যে 7x ইজ ইকুয়াল টু হচ্ছে √10y প্লাস √10 ইন্টু 3x। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেছে, বড় হাতের এক্স দিব আমরা। ওকে। আচ্ছা, আর ওয়াই কিভাবে বের করবো ভাইয়া বলো তো? ওয়াই বের করার বুদ্ধি হচ্ছে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে এটা থেকে এটা মাইনাস করে দিবেন। তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে -6 হবে। তাহলে 7y ইজ ইকুয়াল টু, সরি এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 9 হবে। 9 মাইনাস করে দিলে এটা 10 হওয়া উচিত। ঠিক আছে না ক্যালকুলেশনটা? আম এটা হচ্ছে আচ্ছা এটাও 10 ই হওয়ার কথা, তো তাহলে 7 তো হচ্ছে না। ওকে। তো এটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি 9, এখানে 3, তাহলে 3 আর 9 আর এটা হচ্ছে 10x অ্যাকচুয়ালি। 10x। আর এখানে, হ্যাঁ ঠিক আছে এটা। এটা ঠিক আছে। আর এখানে যদি দেখি তাহলে এখানে হচ্ছে এটা থেকে এটা মাইনাস করো, এটা থেকে এটা মাইনাস করো 3 দিয়ে মাল্টিপ্লাই করে। তাহলে হচ্ছে তোমার এটাও 10y। 10y ইজ ইকুয়াল টু কি আসতেছে বলো তো? √10x মাইনাস 3√10y। ওকে, চমৎকার না? ওকে। সো এবার আমরা এখান থেকে একটু সিম্পলিফিকেশন করি। একটু সিম্পলিফিকেশন করলে আমরা বলতে পারবো যে ছোট হাতের এক্স যেটা ছিল আমার অরিজিনাল, সেই ছোট হাতের এক্সটা হচ্ছে কি হবে, আম, 3 বড় হাতের এক্স প্লাস ওয়াই, বড় হাতের ওয়াই সরি, ডিভাইডেড বাই √10। আবার এটা দেখো, ওয়াই এর জায়গায় কি লিখতে পারি? ওয়াই এর জায়গায় লিখতে পারি যে এক্স মাইনাস 3 বড় হাতের ওয়াই ডিভাইডেড বাই √। এই যে ভাই এক্স আর ওয়াই পাইলাম না, এই এক্স আর ওয়াই কে কি করবো জানো? এই এক্স আর ওয়াই কে এখানে প্লাগ ইন করে দিব। এই এক্স আর ওয়াই কে এখানে প্লাগ ইন করে দিব। সো চলো প্লাগ ইন করি। দিস ইজ অলরেডি গেটিং ভেরি লং, তাই না? এটা কিন্তু অলরেডি একটা অনেক বড় মানে অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে। বাট এই অ্যাপ্রোচটার মেইন মজাটা হচ্ছে কি, যে এই অ্যাপ্রোচটাতে তুমি জাস্ট দেখবা যে কিভাবে কিভাবে ডিস্টেন্সের আইডিয়াগুলো বা স্থানাঙ্ক ব্যবস্থার ফান্ডামেন্টাল কনসেপ্ট কিভাবে ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? ওকে। ওকে, ওয়াই এর জায়গায় এক্স মাইনাস 3y ডিভাইডেড বাই √10। ওকে, জস সমান কত? 0। আমরা কিন্তু এই ইকুয়েশনটা ইউজ করবো না, তাই না? আমরা কিন্তু এটাকে অলরেডি এখানে ট্রান্সফর্ম করে ফেলছি। সো আমরা এটা ইউজ করবো। ঠিক আছে, যদিও ভুলে এটার উপরে গোল্লা দিছি, বাট আই মেন্ট দিস ওয়ান। সো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এটা হচ্ছে আমার 9x প্লাস 3y প্লাস 4x
মাইনাস 12y সমান 0। √10 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, ওইটা আই হোপ তোমরা বুঝতে পারছো। ওকে ফাইন, তাহলে এখানে কি লেখা যায় বলো? এখানে লেখা যায় যে 13x, আচ্ছা এটা ছোট হাতের x লিখে ফেলেছি, এইটা ক্যাপিটাল x হবে, রাইট? সো ওকে, সো 13x আর এখানে হচ্ছে মাইনাস 9y। সো এখন আমাদের একটা জিনিস, ছোট্ট একটা জিনিস জানতাম, এই যে সরলরেখার ইকুয়েশনটা আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের নতুন যে সিস্টেম, নতুন যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমাদের সরলরেখাটার ইকুয়েশন। ওকে, আচ্ছা চমৎকার। তো এবার একটু খেয়াল করো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। মনে করো তোমার একটা ফাংশন আছে এফ অফ এক্স। এই ফাংশনটাকে ভাইয়া যদি তুমি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নিতে চাও, কার সাপেক্ষে ভাইয়া? এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব যদি তুমি নিতে চাও, প্রতিবিম্ব যদি তুমি নিতে চাও, তাহলে তুমি কি করবা জানো? তাহলে তুমি এফ অফ এক্স এর জায়গায়, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এর জায়গায় এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই বসাই দিবা। অর্থাৎ ওয়ের এভার ইউ উইল সি ওয়াই, তুমি বসাই দিবা তার জায়গায় মাইনাস ওয়াই। ফর এক্সাম্পল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স। কথার কথা ধরো এটা, এটার এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে বলো? মাইনাসের জায়গায় প্লাস ওয়াই, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স। অনেকটা। তাহলে আশা করছি এটা বুঝতে পারছো যে কিভাবে আমরা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নিতে পারি যে কোনো ফাংশনের। তাহলে এই ফাংশনটা, যে ফাংশনটা বা যেই এই সরলরেখার ইকুয়েশনটা যেটা আমরা মাত্র ডিরাইভ করলাম, এইটার ক্ষেত্রেও আমরা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নিয়ে নিই। আচ্ছা, এক্স অক্ষের সাপেক্ষে কেন নিব? কারণ খেয়াল করো, একটু খেয়াল করো, এই সরল রেখাটাকে কিন্তু আমরা আমাদের নতুন ব্যবস্থায় এক্স অক্ষ ধরে নিয়েছিলাম। এই যে দেখো, আমাদের নতুন ব্যবস্থায় এই সরল রেখাটাকে আমরা এক্স অক্ষ ধরে নিয়েছিলাম। যেহেতু এই সরল রেখাটাকে এক্স অক্ষ ধরে নিয়েছিলাম, তাই এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নিলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে আসলে নেই 13x প্লাস 9y। কি করলাম? জাস্ট y এর জায়গায় মাইনাস ওয়াই বসাই দিছি। ঠিক আছে, রিফ্লেকশন। ওকে, সো ভেরি গুড। এখন আমরা এই ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই এর জায়গায় আমাদের অরিজিনাল এক্স অর্থাৎ ছোট হাতের এক্স আর ছোট হাতের ওয়াই কে ব্যাক নিয়ে আসবো। তাহলে আমাদের ছোট হাতের এক্স কি ছিল? ছোট হাতের এক্স ছিল হচ্ছে 3x প্লাস ওয়াই ডিভাইডেড বাই √10। আর আমার ছোট হাতের ওয়াই কি ছিল ভাইয়া? ছোট হাতের ওয়াই ছিল হচ্ছে, সরি, বড় হাতের ওয়াই কি ছিল? বড় হাতের ওয়াই ছিল হচ্ছে এক্স মাইনাস 3y ডিভাইডেড বাই √10 সমান 0, তাই না ভাইয়া? ওকে, তো এবার আমরা আবার এটাকে একটু সিম্পলিফিকেশন করি। দেখো, এখানে হচ্ছে 39x, তারপরে হচ্ছে 13y, তারপরে হচ্ছে 9x, তারপরে হচ্ছে 27y, তাই না বস? ওকে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0। এবার খেয়াল করো, 39x আর এখানে হচ্ছে 9x, কত হচ্ছে? 48x। আর এখানে খেয়াল করো, তোমার 13 আর এখানে আছে হচ্ছে 27। তাহলে 13 এর সাথে কত যোগ করলে 27 হয় বলো তো? 14 যোগ করলে 27 হয়। তাহলে এখানে আমরা নিয়ে নিলাম 14y সমান 0। আসো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি, 24x মাইনাস 7y সমান 0। তোমার কাছে হয়তো অলরেডি মনে হচ্ছে যে আরে আমরা তো আমাদের আগের সরল রেখাটায় চলে আসছি, তাই না? অলরেডি কিন্তু আমরা সিমিলারিটি লক্ষ্য করতে পারছি আমাদের আনসারের সাথে, বাট নট ইয়েট। একটু মনে করে দেখো, আমরা এই কাজগুলো করার আগে আমাদের মূল বিন্দুকে এই ছেদবিন্দুতে নিয়ে গিয়েছিলাম, নিয়ে যাওয়ার পরে আমাদের এমন সমীকরণ এসেছিল। এখন আমাদের আগের ব্যবস্থায় ব্যাক আনার জন্য আমাদের মূল বিন্দুটাকে আবার আগের পজিশনে ব্যাক আনতে হবে। কিভাবে আনবো? দেখো, এখানে আমি এক্স প্লাস ওয়ান করেছিলাম, তাহলে এখন কি করব বলতো? এক্স মাইনাস ওয়ান করে দিব। এখন কি করব বলতো? এক্স মাইনাস ওয়ান করে দিব। তাহলে 24x-1, উল্টা কাজ করছি তাই না? আমরা শুরুতে কি করেছিলাম? প্লাস করেছিলাম, তাহলে এখন কি করব? মাইনাস করে দিব। তাহলে 24x মাইনাস 24 প্লাস 7 মাইনাস 7y সমান 0। তাহলে 24x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 17। ওকে, চমৎকার। সো দেখো আমাদের আনসার কিন্তু অরিজিনালটার মতো চলে আসলো।
যাই হোক, এই ম্যাথটা লাস্টের অ্যাপ্রোচটা কিন্তু একটু বেশি কমপ্লিকেটেড ছিল, একটু বেশি লেংদি ছিল। বাট এই অ্যাপ্রোচটাতে আমরা মূলত এইভাবে চিন্তা করার চেষ্টা করেছি যে কিভাবে স্থানাঙ্ক ব্যবস্থাকে বদলে দিলে আমাদের ম্যাথ করা বা ম্যাথ ভিজুয়ালাইজ করা সহজ হয়ে যায়। অনেক সময় অনেক প্রবলেমে আমাদেরকে স্থানাঙ্ক ব্যবস্থাকে বদলে দিতে হয়। ঠিক আছে, যে স্থানাঙ্ক ব্যবস্থাটা দেয়া থাকে সেটা থেকে বদলে একটা পছন্দ মতো স্থানাঙ্ক ব্যবস্থায় শিফট করতে হয়। তো এই কাজগুলো করলে আমাদের অনেক প্রবলেম সহজ হয়ে যায় ভিজুয়ালাইজ করা। তুমি হয়তো ভাববা যে ভাইয়া আমার তো প্রবলেমটা এখানে সহজ হলো না, আমি তো লেংদি ওয়েতে সলভ করলাম। ঠিক তাই, লেংদি ওয়েতে করেছি, কিন্তু তুমি অ্যাটলিস্ট ভিজুয়ালাইজ করতে পারবা যে তুমি কিভাবে রিফ্লেকশনটা নিচ্ছ। ঠিক আছে, এখানে কোনো কোণের ব্যাপার স্যাপার হয়নি, কিচ্ছু হয়নি, নর্মাল রিফ্লেকশন করেছি আমরা এক্স অক্ষের সাপেক্ষে। তো যাই হোক, আমরা খুবই চমৎকার ওয়েতে আরো একটা ইজি প্রবলেম 4টা ওয়েতে সলভ করলাম। সো তোমরা যারা যারা এই ম্যাথটা আমার সাথে করলা এবং 4টা ওয়ে দেখলা, আমি আশা করবো তোমরা সবাই কেউ না কেউ কিছু না কিছু নতুন শিখতে পারছো এই ভিডিওটা থেকে। সো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ক্লাসটা করার জন্য। সবসময় মনে রাখবা, ম্যাথ ইজ নট আ ডেস্টিনেশন, ইটস এ জার্নি। সো লাভ দ্য জার্নি অফ ম্যাথ অ্যান্ড কিপ লার্নিং। সবাইকে অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।